করোনা টিকার অ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা খরচের অপপ্রচার বিনামূল্যে করে দিয়েছে আইসিটি, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ভারতে ভ্যাকসিন বিতরণ শুরু। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানের ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চালাতে চায় এপ্রিলে। খোকনের বিরুদ্ধে মামলা করেননি তাপস, অতি উৎসাহীদের কাণ্ড, জানালেন মেয়র। দলীয় দ্বিমতকেই রাজনীতি হিসেবে নিচ্ছে জনগণ, মত বিশ্লেষকদের। সিটি নির্বাচনের প্রচারণায় সরগরম চট্টগ্রাম নগরী। জলাবদ্ধতা নিরসন সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। জিপিএইচ ইস্পাত। করোনা টিকার নিবন্ধন অ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা খরচ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এত টাকা তো দূরের কথা, অ্যাপটি বিনামূল্যে করে দিয়েছে আইসিটি মন্ত্রণালয়, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, একটি অ্যাপ তৈরিতে এত খরচ হবার কথা নয়। বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্টদের বিষয়টি পরিষ্কার করার পরামর্শ তাদের। ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে আসছে করোনার টিকা। সেই টিকা কিভাবে প্রয়োগ করা হবে তার একটি গাইডলাইনও ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অ্যাপসের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে হবে গ্রহীতাকে। একটি গণমাধ্যমের খবর বলছে, সেই অ্যাপস তৈরিতেই নাকি সরকারের কোষাগার থেকে যাচ্ছে ৯০ কোটি টাকা। গণমাধ্যমের রিপোর্টের সত্যতা কতটুকু জানতে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার মুখোমুখি গণমাধ্যম কর্মীরা। তিনি জানান, বিনামূল্যে অ্যাপসটি বানিয়ে দিচ্ছে আইসিটি মন্ত্রণালয়। ৯০ কোটি টাকার বিষয়টি অপপ্রচার ছাড়া কিছুই নয়। যে অ্যাপসটা তৈরি করা হবে বলে আমরা জানি, সেই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রিতে আইসিটি মন্ত্রণালয় করে দিবে বলে আমি জানি। আর ৯০ কোটি টাকার যে আচ্ছা, বিভিন্ন গণমাধ্যমের ৯০ টাকা যে ৯০ কোটি টাকার যে অভিযোগটা আসছে, এটা আসলে একটা ভিত্তিহীন সংবাদ। যদিও অধিদপ্তরের এই কর্মকর্তার ধারণা, হয়তো অ্যাপসটির ১ বছরের ব্যবস্থাপনা খরচ বাবদ এই টাকা ধরা হয়ে থাকতে পারে। এটা হলে ১ বছরের জন্য একটা মেইনটেনেন্স খরচ হতে পারে। করোনা ভাইরাস সংক্রমণের আপডেট তথ্য দিতে এর আগেও ৫০ লাখ টাকা ব্যয়ে একটি অ্যাপস বানিয়েছে সরকার। সেই অ্যাপসকেই আধুনিকায়ন করা হচ্ছে বলে জানা গেছে। প্রযুক্তিবিদরা বলছেন, করোনা টিকার অ্যাপসটি মানসম্মত না হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এনআইডির উপর ভিত্তি করে কিন্তু এই ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা করা সম্ভব। পাশাপাশি এক্ষেত্রে বাচ্চাদের এনআইডি নেই, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের বাবা মার এনআইডি রেফারেন্স ধরেও কিন্তু এই ধরনের ভ্যাকসিনেশন প্রক্রিয়া করা সম্ভব। এটাকে আসলে অ্যাপসের সাথে একটা ডাটাবেস কানেক্টের মাধ্যমে এটা করে তোলা সম্ভব। এর মধ্যে অ্যাপসটি বানানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভ্যাকসিন প্রয়োগের সপ্তাহখানেক আগে আনুষ্ঠানিকভাবে অ্যাপসটির উদ্বোধন করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পুনের সেরাম ইনস্টিটিউট থেকে ভারত জুড়ে পৌঁছে দেওয়া হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। মঙ্গলবার কলকাতা সহ দেশটির বিভিন্ন শহরে টিকার প্রথম চালান পৌঁছে দেওয়া হয়। টিকাদান কর্মসূচি শুরুর ৪ দিন আগেই বিভিন্ন রাজ্যে টিকা পাঠানো শুরু হলো। কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। পুলিশ স্কট দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থাপনায় সেটি কিন্তু রাজ্য সরকারের যে ভ্যাকসিন হিমাগার আছে সেখানে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে সেই ভ্যাকসিন বিশেষভাবে সুরক্ষিত রাখা হয়েছে রাজ্য সরকারের ভ্যাকসিনের যে হিমাগার, সেই হিমাগারে। আপনি জানেন যে ইতিমধ্যেই যেটি সরকারিভাবে বলা হয়েছিল যে ৭ লক্ষ ডোজ ভ্যাকসিন আসার কথা, কিন্তু পরে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৭ লক্ষ নয়, ১০ লক্ষ ডোজ ভ্যাকসিন প্রথম দফা এসেছে এবং সেটি কিন্তু কোভিশিল্ড। ইতিমধ্যেই দর্শকরা জানেন যে ভারত জুড়ে আগামী ১৬ তারিখ অর্থাৎ শনিবার একযোগে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এই দুটি টিকা ভ্যাকসিনের যে টিকা সেটি টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে। প্রথম দফায় ৩ কোটি ডোজ দেওয়া হবে। গতকালকে সরকারিভাবে বলা হয়েছে ১.১ কোটি ডোজ ইতিমধ্যেই সেরাম কোভিশিল্ড সেটি তারা কেন্দ্রীয় সরকারের কাছে বিক্রি করেছে, যে প্রতি শিশি ভ্যাকসিন এর দাম বরাদ্দ করা হয়েছে ২০০ টাকা এবং এখনো পর্যন্ত ভারতের ৯৪১টি
কেন্দ্রে হিমাগারে আজকের পর থেকেই অর্থাৎ আগামীকালের মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, যেটি আমরাও কলকাতার যে স্বাস্থ্য কর্মকর্তা তিনি বলেছেন যে আগামীকাল সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলা স্বাস্থ্য যেখানে স্বাস্থ্য সেবা কেন্দ্র সেখানে পৌঁছে যাওয়া হবে এবং কলকাতাতে আপাতত এসএসকেএম যেটি পিজি হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ এই দুটো জায়গা থেকে কিন্তু ভ্যাকসিনেশন হবে। শুধুমাত্র প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং করোনা যোদ্ধারাই কিন্তু এই ভ্যাকসিন দেওয়ার সুযোগ পাবেন এবং দ্বিতীয় দফায় অর্থাৎ ২৭ কোটি ডোজ আবার যখন দেয়া শুরু হবে তখন কিন্তু সাধারণ মানুষ ৫০ বছরের ঊর্ধ্বে কোমরডিটি বিভিন্ন ফ্যাক্টরসকে সামনে রেখে এই ভ্যাকসিন কিন্তু দেয়া হবে এবং সেভাবেই ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা যৌথভাবে ভ্যাকসিন দেওয়ার যে রূপরেখা চূড়ান্ত করেছেন, এখন শুধু বাস্তবায়নের অপেক্ষায়। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানে ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বলছেন নিজেরা যেতে না পারলেও এমন কাজে দক্ষ সেখানকার স্থানীয় বা ভিসা জটিলতা নেই এমন দেশের কোনো প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। এসব বিপত্তি পেরিয়ে এপ্রিলে পরীক্ষামূলক চলাচলেই বদ্ধপরিকর তারা। সেই লক্ষ্যে ট্রায়াল রান এলাকায় রেললাইনের পাশাপাশি স্টেশনের সার্বিক কাজও চলছে সমান তালে। মিজানুর রহমানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। কথা ছিল চলতি মাসেই মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে হবে জাপানে রেলের ট্রায়াল রান। সব ঠিকঠাক থাকলে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে চেপে রেল আসবে মোংলা বন্দরে, সেখান থেকে নদীপথে সরাসরি দিয়াবাড়ি। তবে করোনার জটিলতায় আটকে আছে ভিসা। এ মাসের শেষেও জটিলতা না কাটলে বিকল্প পথ খুঁজছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নির্ধারিত সময় অর্থাৎ এপ্রিলে পরীক্ষামূলক রেল চলাচলের জন্য প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে জাপানে ট্রায়াল রান পরিদর্শনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এশিয়ান কান্ট্রি থেকে জাপানে কেউ যেতে পারবে না, কিন্তু কিছু কিছু কান্ট্রিকে অ্যালাউ করা হয় যে তারা যেতে পারবে। এই জন্য আমরা কোন কোন দেশে এই ধরনের থার্ড পার্টি প্রোভেন ইন্সপেকশন টিম আছে তাদের সাথে আমরা একটা যোগাযোগের চেষ্টা করছি। এদিকে ট্রায়াল রানের জন্য প্রথম 3টি স্টেশনে রেল লাইন বসানোর কাজ চলছে দিনরাত। পরিকল্পনা আছে আরও 2টি স্টেশন এতে যুক্ত করার। বড় ধরনের বাধা না আসলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরের বিজয় দিবসেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রত্যাশা কর্তৃপক্ষের। আমরা এই টার্গেটটা মাথায় রেখে যেহেতু কাজ করছি, আমরা এই মুহূর্তে এই টার্গেটটা থেকে কোনো ডেভিয়েশন করতে চাচ্ছি না। মূল লাইন 2 লেনের হলেও প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত যুক্ত করা হয়েছে আরও 2টি লেন। প্রথম 3টি কিংবা 5টি স্টেশন দিয়ে শুরু হবে মেট্রো রেলের ট্রায়াল রান। বিপত্তি যতই আসুক না কেন এপাশের প্রস্তুতি কিন্তু অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। সে লক্ষ্যে লাইন টানা অনেকটাই শেষ, বাকি আছে শুধু প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত লাইন টানার কাজ, যা নির্ধারিত সময়ে শেষ হবে বলেই আশা করছেন তারা। তবে সেক্ষেত্রে সব কিছু নির্ভর করছে মেট্রো রেলের প্রথম কোচ কবে আসছে বাংলাদেশে তার উপরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের গোপালপুরে 15 বিঘা জমির ওপর দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন 201 গম্বুজ মসজিদ। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার মসজিদ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। মাঠের রাজনীতিতে সফলতা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবন থেকে রাজধানীতে এক কর্মশালায় ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। গত নির্বাচনে আমরা দেখেছি যে আমাদের কর্মী বাহিনী প্রযুক্তির সাথে যারা জড়িত সঠিক জবাব দিয়েছে অপপ্রচারকারী অপশক্তির বিরুদ্ধে। সজীব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তিতে যে প্রাণ সঞ্চার করেছে, আজকে এই ধারাটাকে আরও গতিশীল, আরও সৃষ্টিশীল, আরও আমাদের তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে যা যা দরকার এই কাজগুলো আমাদের দ্রুত করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে 50,000 টাকা। রংপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 2 প্রতারককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা। 1 জানুয়ারি শাহবাগ থানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপসের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। সেখানে বলা হয় মেয়রের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করছে একটি চক্র। এরপর মামলার তদন্তে নামে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট। প্রতারণার সময় যে বিকাশ নম্বরটি ব্যবহার করা হয়েছে সেই বিকাশ নম্বরের সূত্র ধরে রোববার রংপুর ও গাজীপুর থেকে 2 জনকে গ্রেফতার করে তারা। সে সময় মেয়র শেখ ফজলিনুর তাপসের ভুয়া ফেসবুক আইডি লগ ইন অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকারও করে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে সেখান থেকে প্রতারকরা প্রতারণার মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে। ডিভিশনের প্রতারক চক্রের 2 সদস্য মিলেই প্রতারণা করত। একজন মেয়র পরিচয়ে বিভিন্ন জনকে চাকরির নামে টাকা দাবি করত, আরেকজন এপিএস পরিচয় সেই টাকাগুলো সংগ্রহ করত। তা আমরা সেই চক্রটিকে ধরেছি, তার দুজন সদস্য তারা অকপটে সব বিষয়গুলি স্বীকার করছে এবং তাদের ফেসবুকের ব্যবহারের যে সমস্ত ডিভাইস এগুলি আমরা জব্দ করেছি। এদিকে আরেক অভিযানে বিভিন্ন নারীর ফেসবুকে প্রতারণার অভিযোগে রংপুর থেকে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই সময় তার কাছ থেকে একটি কম্পিউটার, 2টি মোবাইল ফোন ও 7টি সিম উদ্ধার করা হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েই সিটি নির্বাচনের মাঠে চষে বেড়াচ্ছেন বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী। গণসংযোগ করে চাচ্ছেন দলীয় প্রতীকে ভোট, মাঠ সরগরম রেখে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। শফিকুল আলমের প্রতিবেদন। নৌকার স্লোগানে স্লোগানে মুখর নির্বাচনী মাঠ। মঙ্গলবার সকালে নগরীর বহদ্দাহাটে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাজাউল করিম চৌধুরী। চান নৌকা মার্কায় ভোট। এর আগে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেন তিনি। মেয়র নির্বাচিত হলে প্রতিশ্রুতি দেন জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকারের। আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার যে অব্যবস্থা রয়েছে সেটাকে আমি মোটামুটি একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করি। জনগণ এটার জন্য খুব দুর্ভোগ পোহাচ্ছে। পরিপূর্ণ মুক্তি লাভ করতে হলে জলাবদ্ধতা থেকে নতুন খাল খনন করতে হবে, ভরাট খালগুলো পুনঃখনন করতে হবে, নালা নর্দমা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা প্রতিবন্ধকতা আছে সেগুলোকে আমাদেরকে দূর করতে হবে। স্লোগান ও করতালিতে মুখর চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি শিবিরও। নগরীর আমবাগান থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। পোস্টার নিয়ে মিছিলে অংশ নেন শত শত নেতাকর্মী। চান ধানশীষে ভোট। এখানে সবচেয়ে বড় অভাব হচ্ছে সমন্বয়ের অভাব। সমন্বয়ের কারণে কিন্তু এই প্রজেক্টগুলো ফুলফিল হচ্ছে না। সমস্ত সেবা প্রদানকারী সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে জলাবদ্ধতা মুক্ত একটি চট্টগ্রাম ইনশাআল্লাহ আমরা উপহার দেব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার 19 লাখের বেশি। 27 জানুয়ারি ভোট গ্রহণ হবে ইভিএমে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পিকে হালদারের পিপলস লিজিং এর বিরুদ্ধে 4টি আর্থিক প্রতিষ্ঠানে 3,993 কোটি টাকা ভুয়া ঋণ দেওয়ার তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। এর বেশিরভাগ অর্থ লোপাট হলেও মঙ্গলবার ওই 4 আর্থিক প্রতিষ্ঠানের নামে থাকা 960 কোটি টাকা জব্দ করেছে দুদক। এসব প্রতিষ্ঠানের 11 জনকে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনেও দুদকে হাজির হননি অভিযুক্তরা। পিপলস লিজিং এর 3600 কোটি টাকা লোপাটের ঘটনার তদন্তের মধ্যেই পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড থেকে কাগুজে 4 প্রতিষ্ঠানকে 3,993 কোটি টাকা ঋণ দেওয়ার প্রমাণ পেল দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে 2015 থেকে 19 সাল পর্যন্ত বিভিন্ন মাধ্যম দেখিয়ে নওশরুল ইসলামের ভুয়া প্রতিষ্ঠানের নামে জমা হয় 3,520 কোটি টাকা, যার মধ্যে 2,432 কোটি টাকাই তুলে নেয় প্রতিষ্ঠানটি। একইভাবে মমতাজ বেগমের ভুয়া প্রতিষ্ঠানের নামে 4 কোটি টাকা, বাসুদেব ব্যানার্জির কোম্পানির নামে 764 কোটি টাকা এবং পাপিয়া ব্যানার্জির নামে 5,35 লাখ টাকা জমা হয় ঋণ হিসেবে, যার মধ্যে 960 কোটি টাকা ছাড়া বাকি অর্থই এরই মধ্যে তুলে নেয় প্রতিষ্ঠানগুলো। অনুসন্ধানে উল্লেখ করা হয়, অভিযুক্তদের নামে থাকা শিপিং ও এমটিবি মেরিনের নামের প্রতিষ্ঠানের ব্যবসার পরিধি বাড়ানোর উদ্দেশ্যে ঋণ নেওয়া হয়। পরে পুরো অর্থ ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের নামের কোম্পানিতে সরিয়ে নেওয়া হলেও সমন্বয় দেখানো হয় পিপলস লিজিং এর লেনদেনের খাতায়।
তবে অর্থ জব্দ করা অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মঙ্গলবার নেচার এন্টারপ্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশেরুল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম দুদকে হাজির হওয়ার কথা থাকলেও ছিলেন অনুপস্থিত। অন্যদিকে জব্দ হওয়া 769 কোটি টাকার বিষয়ে বাসুদেব ব্যানার্জি ও পাপিয়া ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হয়েছে 13ই জানুয়ারি। সব মিলে 14ই জানুয়ারি পর্যন্ত পিপলস লিজিং এর সিইও ও এমডি সহ আরও 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের ব্যাংকিং খাতে জমা প্রায় 14 লাখ কোটি টাকার 73%ই 22টি ব্যাংকে, বাকি অর্থ রয়েছে 2/3 প্রতিষ্ঠানে। শীর্ষ ক্যাটাগরির ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকের সেবায় তুষ্টি ও ব্যাংকিং পণ্যের নতুনত্ব থাকায় আমানত প্রবৃদ্ধি ধরে রেখেছে প্রতিষ্ঠানগুলো। একই মার্কেটে সব ব্যাংক কার্যক্রম পরিচালনা করায় নতুন ঘরানার ব্যাংকগুলো পিছিয়ে থাকছে বলে মনে করেন ব্যাংক গবেষকরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ব্যাংকের কাছে টাকা ঋণ দেয়া বা নেয়ার ক্ষেত্রে গ্রাহক প্রতিষ্ঠান উভয় খোঁজেন নিজ সুবিধা। এমন অবস্থায় যেখানে চাহিদার প্রাপ্তির ঘটে সম্মিলন, সেখানেই গ্রাহক জমা রাখেন নগদ অর্থ। এই আস্থার আকর্ষণে রয়েছে এখনো বেশিরভাগ পুরনো ব্যাংক, সাথে যোগ হয়েছে কয়েকটি ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে বিভিন্ন মেয়াদি মোট জমা অর্থের পরিমাণ 13,45,436 কোটি টাকা, যার প্রায় 73%ই 22টি ব্যাংকের কাছে। এর মধ্যে সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংক উভয়েরই আমানত 1 লাখ কোটি টাকার উপরে। যেই ব্যাংকগুলো আপনার মার্কেটে লিড দিচ্ছে তাদের প্রত্যেকেরই দক্ষ কর্মী বাহিনী আছে, ম্যানেজমেন্ট এবং বোর্ডের সাথে সাথে, আর মার্কেটিংয়ের জন্য দক্ষ লোক আছে। আপনি যত মানুষের কাছাকাছি যাবেন, যত মানুষকে বোঝাতে পারবেন ব্যাংক সম্পর্কে, ততই মানুষ আপনার দিকে ধাবিত হবে। ইন্টারেস্ট রেটটা খুব বেশি অ্যাট্রাকটিভ না, ফলে তারা মনে করে যে ব্যাংকে তাদের অ্যামাউন্ট, তাদের ডিপোজিটটা, হার্ড আর্ন মানি সিকিউর থাকবে, তারা সেটাই প্রেফার করে। এদিকে আমানত সংগ্রহে পিছিয়ে আছে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো। এসব সহ 3 ভাগের 2 ভাগ প্রতিষ্ঠান রয়েছে মোট আমানতের মাত্র 27% বা 4.5 লাখ কোটি টাকা। ব্যাংক গবেষকরা বলছেন, অনিয়ম বন্ধ সহ সুষ্ঠু ব্যবস্থাপনা, দক্ষ মানব সম্পদ ও নতুন পণ্যে জোর দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। মার্কেট এক্সপ্যানশনের জন্য ওনারা যদি আনএক্সপ্লোরড জায়গাগুলোতে মার্কেটটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করতেন, সেই জায়গাগুলোকে যদি ক্যাপচার করার চেষ্টা করতেন, তাহলে কিন্তু হয়তোবা আমানত বলেন, লোন বলেন, অ্যাসেট সাইজ বলেন, সেক্ষেত্রে একটা বড় ধরনের গ্রোথ অ্যাটেন্ড করা সম্ভব হতো। 2001 সালের পর এ পর্যন্ত অনুমোদন পাওয়া 17টি সহ দেশি বিদেশি বিশেষায়িত মোট ব্যাংকের সংখ্যা 61টি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। রোগীদের বেশিরভাগই শিশু। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়া চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। নাইমুল ইসলাম নীরবের ছবি ও ফারুক আহমদের তথ্য নিয়ে রিপোর্ট। চাঁদপুরে রোটাভাইরাস জনিত ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, তবে এতে বাদ পড়ছেন না বয়স্করাও। এমন পরিস্থিতিতে চাঁদপুরের মতলবে বিশেষায়িত আইসিডিডিআরবি হাসপাতালে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। শুধু এ জেলায় নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীরা এই হাসপাতালে সেবা নিতে আসছেন। তবে পর্যাপ্ত শয্যা না থাকায় বাধ্য হয়েই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। 7 থেকে 8 বার পায়খানা হয়েছে, আবার বমি হয়েছে, তারপরে এই ক্লিনিকে নিয়ে আসি। বাচ্চার অবস্থা পায়খানা আর বমি ছিল, তো এই মুরাদনগর বমি বন্ধ হয়েছে, এখানে আসার পরে পায়খানাটা একটু কম। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শীতজনিত রোগ এড়াতে রোগী ও অভিভাবকদের স্যালাইন ও তরল জাতীয় খাবারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডায়রিয়া আক্রান্ত হলে বিস্তারিত ওষুধের জন্য দরকার নাই, শুধু খাবার, স্যালাইন, বুকের দুধ, পর্যাপ্ত বাড়ন্ত খাবার খেলেই তারা 5 থেকে 7 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমাদের হাসপাতালে স্যালাইন ও ঔষধ সহ পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সেবা বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। গত 10 দিনে 3000-এরও বেশি রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের 90 ভাগই শিশু। সময় সংবাদ, চাঁদপুর। জাপানে স্মরণকালের ভয়াবহ তুষারপাতে এখন পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 250 শতাধিক। উপকূলীয় অঞ্চলে রেকর্ড পরিমাণ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। এদিকে স্পেনে তুষারঝড়ে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অসংখ্য মানুষ।
এমন ভয়াবহ তুষারপাত আগে খুব কমই দেখেছে জাপানের মানুষ। রেকর্ড পরিমাণ তুষারপাতে জমা পড়েছে বরফের স্তূপ, কোথাও কোথাও উপড়ে পড়েছে গাছপালা, আটকা পড়েছে কয়েকশো গাড়ি। যান চলাচল স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি তুষারপাত হয়েছে। বাসাবাড়িতে আটকা পড়েছেন স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তুষারপাতে উদ্ধারকর্মী সহ বেশ কয়েকজন মারা গেছেন। এদিকে তুষারঝড় ফিলোমেনায় বিপর্যস্ত স্পেন। বরফের চাদরে ঢেকে গেছে মাদ্রিদ সহ অধিকাংশ শহর। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বেশ কিছু অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্তদের উষ্ণ কাপড় সহ খাবার দিয়ে সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তুষারঝড়ে রাস্তা, হাসপাতাল, বিভিন্ন স্থাপনায় জমে থাকা বরফ সরাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। তাদের সহায়তায় মাদ্রিদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একে তো মহামারী, তার উপর এই তুষারঝড় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসায় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কাজকর্মও করতে পারছি না। শুক্রবার থেকে তুষারপাতের মাত্রা অনেক বেড়ে গেছে। বরফ সরানোর কিছুক্ষণ পরেই আবার তুষারপাতে বরফ জমছে। তুষারপাতের কারণে বিঘ্নিত হচ্ছে ফ্লাইট চলাচল, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তুষারপাতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে জানিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ওমর ইনান, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার, 57 তলা ভবনের সমান উচ্চতা। মসজিদের ছাদে রয়েছে দৃষ্টিনন্দন 201টি কারুকার্যময় গম্বুজ, তাই 201 গম্বুজ মসজিদ নামেই পরিচিত। 2013 সালের 13ই জানুয়ারি টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঐতিহাসিক মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ ব্যয় আনুমানিক 100 কোটি টাকা। 15 বিঘা জায়গার উপর এই মসজিদের নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে। দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে 101 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি। এগুলোর প্রত্যেকটির উচ্চতা 23 ফুট। মূল মসজিদের 4 কোণায় রয়েছে 4টি মিনার। এগুলোর প্রত্যেকটির উচ্চতা 111 ফুট। পাশাপাশি আরও 4টি মিনার আছে 101 ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত। উচ্চতা 451 ফুট, যা একটি 57 তলা ভবনের সমান। দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরের দেয়ালে পবিত্র কোরআন শরীফের 30 পারা আয়াত 661টি থালায় পিতলে খচিত করে রাখা হয়েছে। মসজিদের প্রধান দরজার নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 50 মণ পিতল। মসজিদের প্রধান ফটকে মহান আল্লাহ পাকের 99টি নাম পিতল দিয়ে খচিত। মসজিদের টাইলস সহ ফিটিংসের যাবতীয় শোভা বর্ধনের শৌখিন কারুকার্য খচিত পাথর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। মসজিদের নির্মাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ধর্মীয় অনুভূতি থেকেই প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে বলে জানান। মৃত্যুর পর সাথে কোনো কিছু নিয়ে যাওয়া হয় না, এইটুকু অনুভব, এইটুকু উপলব্ধি আল্লাহ আমাকে দিয়েছে, যে কারণেই আমি আমার সমস্ত সম্পত্তি, আমার নিজের বলতে কোনো কিছু নেই। অত্যাধুনিক ঐতিহাসিক মসজিদটি দেখতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনার্থী ছুটে আসেন। দক্ষিণ এশিয়ার মধ্যে মনে হলো যে এটা বৃহত্তর একটা মসজিদ নির্মাণ হয়েছে। 201 গম্বুজ মসজিদ অত্যন্ত সুন্দরভাবে এবং আকর্ষণীয় সাথে তৈরি করা হয়েছে। এইরকম জায়গায় একটা সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে 201 গম্বুজ, এই জন্য নিজের কাছে খুবই ভালো লাগছে। সময় সংবাদ, টাঙ্গাইল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা টিকার অ্যাপ তৈরিতে 90 কোটি টাকা খরচের অপপ্রচার বিনামূল্যে করে দিয়েছে আইসিটি মন্ত্রণালয়। ভারতে ভ্যাকসিন বিতরণ শুরু। খোকনের বিরুদ্ধে মামলা করেননি তাপস, অতি উৎসাহীদের কাণ্ড জানালেন মেয়র। দলীয় দ্বিমতকেই রাজনীতি হিসেবে নিচ্ছে জনগণ, মত বিশ্লেষকদের। এবং সিটি নির্বাচনের প্রচারণায় সরগরম চট্টগ্রাম নগরী। জলাবদ্ধতা নিরসন সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।